সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। টিভি সেটের সামনে যারা বসা আছেন, আশা রাখি সবাই চতুর্মুখী সমস্যার মধ্যেও ভালো আছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন এর ভিডিওগুলিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন হোসেন জিহাদ। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দাদা ভাইয়ের আইনের পাঠশালা, আইন পাঠকদের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম। দর্শক, আমাদের দেশের নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত অসংখ্য মামলা চলমান রয়েছে। প্রতিদিন যে হারে মামলা দায়ের হচ্ছে, সে হারে মাস কিংবা বছরও নিষ্পত্তি হচ্ছে না। ফলে বছরের পর বছর মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেকেই। এর বড় কারণগুলির একটি হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর সম্পর্কে ধারণা না থাকা। আবার মামলা ফলপ্রসূ নিষ্পত্তি হলেও বিভিন্ন পক্ষের মধ্য থেকে যায় শত্রুতা। মূলত এসব কারণে জনগণকে মামলার গ্রাস থেকে পরিত্রাণের লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশনের ব্যবস্থা চালু করেছে সরকার। বিকল্প বিরোধ নিষ্পত্তি অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মধ্যস্থতাকারী ব্যক্তির উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি করা যায়। বিকল্প বিরোধ নিষ্পত্তি অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশনের মাধ্যমে একটি মামলার নিষ্পত্তি হতে সময় লাগে মাত্র 30 অথবা 60 কিংবা 90 দিন। বাদী বিবাদী উভয় পক্ষই তখন লাভবান হয়। বর্তমান সময়ে সরকারের এই আইনি সহায়তা থেকে সুফল পাচ্ছে দেশের জনগণ। আসুন জেনে নিই বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটা কি। পারিবারিক আদালত অধ্যাদেশ 1985-তে মামলার বিচারের শুনানি পূর্ব পর্যায়ে আদালতের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর আপোষ বা সমঝোতার মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তি করা এবং বিচার শেষ হবার পর ও রায় প্রদানের আগে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় গৃহশান্তি ও পারিবারিক পরিবেশ পূর্ণ প্রতিষ্ঠার উদ্যোগে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচিত পারিবারিক আদালতগুলো আলাপ আলোচনা, মধ্যস্থতা ও সালিসির মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য সরকার যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সহযোগিতায় 2000 সালে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করার পূর্ব পর্যন্ত এ বিধানগুলো সংবিধি পুস্তকে বর্ণিত থাকলেও বাস্তবে অকার্যকর ছিল। নির্বাচিত পারিবারিক আদালতগুলোর কাছ থেকে আশাব্যঞ্জক ফল লাভ করার পর বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া এ জাতীয় আরও কতিপয় আদালত অবধি সম্প্রসারিত করা হয়েছে। পারিবারিক আদালত মামলাগুলোতে বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি প্রয়োগের ফলাফল অনুপ্রাণিত হয়ে মধ্যস্থতা ও সালিসের মাধ্যমে দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য দেওয়ানি কার্যবিধি সংশোধনীয় আইন 2003 বলে দেওয়ানি কার্যবিধি 89 ক ও 89 খ ধারা দুটি বিধান সংযোজিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রচলিত আইনের বাইরে বিভিন্ন রকম আইনসিদ্ধ বিকল্প বিরোধ নিষ্পত্তির উপায় রয়েছে, যার মধ্যে আমাদের বাংলাদেশের 3টি প্রক্রিয়াকে বিভিন্নভাবে সমর্থন দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি অনুকরণ করে তারপর পূর্ণ বিচার শুরু করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রথম আমরা এই বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতিগুলো এক নজরে দেখব, তারপরে তার বিস্তারিত জেনে নেব। বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যাপারে আজকে আমরা যা জানব। বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতিগুলি কি কি, বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি, দেওয়ানি কার্যবিধির বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং দেওয়ানি কার্যবিধির অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া কি। শুরুতেই জানি বিকল্প বিরোধ নিষ্পত্তি কি। আদালত বা সাধারণ আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে বিকল্পভাবে বিরোধী পক্ষগণ যখন কোনো একটি আইনসিদ্ধ পদ্ধতি মেনে ও একমত হয়ে তাদের বিরোধের নিষ্পত্তি করে, তখন তাকে বলা হয় বিকল্প বিরোধ নিষ্পত্তি। আর বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতিগুলি হচ্ছে, নাম্বার 1, আলাপ আলোচনা বা নেগোসিয়েশন। এ পদ্ধতিতে পক্ষগণ অন্য কোনো ব্যক্তি বা মাধ্যমের সাহায্য ছাড়াই নিজেরাই আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হয় এবং বিষয়টা সমাধান করে। নাম্বার 2, মধ্যস্থতা বা মিডিয়েশন। এ পদ্ধতিতে তৃতীয় কোনো পক্ষ, যে কিনা দুই পক্ষের মধ্যে ভিত্তিক মধ্যস্থতাকারী বা মিডিয়েটর নিযুক্ত হন, তিনি পক্ষগণকে নিয়ে বসে আলাপ আলোচনা করে বিরোধটি মীমাংসা করেন। তবে তিনি আদালতের মত কোনো সিদ্ধান্ত মানতেই হবে এমনভাবে চাপিয়ে দেন না, বরং পক্ষগণের সাথে আলোচনা করেই দুই পক্ষের মতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছান। নাম্বার 3, সালিস বা আরবিট্রেশন। আরবিট্রেশন অনেকটা মিডিয়েশনের মতোই, তবে এটা আরও একটু বেশি ফর্মাল, যেখানে তৃতীয় পক্ষ হিসেবে আদালত বা কোনো আরবিট্রেশন বডি থাকতে পারে এবং তারা পক্ষগণকে নিয়ে একটি সমঝোতায় এসে একটি সমাধান রেজুলেশন প্রণয়ন করে। বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি আধুনিক উপায় হচ্ছে রেস্টোরেটিভ জাস্টিস, যা দিন দিন আইন ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রেস্টোরেটিভ জাস্টিস
এ পদ্ধতিতে পক্ষগণকে একসাথে বসে ঘটনাটি আর্থ সামাজিক ও মানসিক কারণ খোঁজা হয় এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত কী প্রতিকার চাই তার উপর বেশি জোর দেওয়া হয়। এ পদ্ধতির দৃষ্টিভঙ্গি হল অপরাধকে বুঝে ক্ষতিগ্রস্তের যা প্রয়োজন সে মতে ব্যবস্থা গ্রহণ করা, অন্যদিকে পক্ষগণের সামাজিক, আর্থিক, পারিবারিক ইত্যাদি বিবেচনা সাপেক্ষে ঘটনার মূল পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অন্যায় অপরাধ যাতে না হয় সেই দিকে নজর দেওয়া। বাংলাদেশ ইনফরমালভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি অনেক আগ থেকেই প্রচলিত ছিল, কিন্তু তা সুনির্দিষ্ট সুসংহত ছিল না। ফলে স্থানভেদে নানা রকম সালিশ বিচার ইত্যাদি দেখা যেত এবং অনেক সময় এসব সালিশ বিচারের ন্যায় বিচার পাওয়া যেত না। সময়ের সাথে তা কিছু নিয়মকানুন ও নীতি নির্ধারণের প্রয়োজন হয়। ধীরে ধীরে এগুলো এক একটি করে নিয়ম নীতি ও আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হতে থাকে। এভাবেই 1940 সালের আরবিট্রেশন অ্যাক্ট চলে আসে আমাদের মধ্যে। আজকের আলোচনার মূল সারমর্ম কি আসুন জেনে নেই। এছাড়াও এডিআর সংক্রান্ত বিধান রয়েছে বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি 1908 ধারা 89 ক এবং 89 খতে, পারিবারিক আদালত অর্ডিন্যান্স 1985 ধারা 10 এবং 11তে, গ্রাম আদালত আইন 2006-তেও রয়েছে। অর্থ ঋণ আদালত আইন 2003 ধারায় 22 এবং 25-এ এডিআর সংক্রান্ত বিধান রয়েছে। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি 2003 সালে দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করতে দেওয়ানি কার্যবিধি 1908 সংশোধন করে তাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান যোগ করা হয়। তখন শুধু পারিবারিক অর্থঋণ মামলার ক্ষেত্রে এটি প্রয়োগ বিচারককে ঐচ্ছিক ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর এডিআর বাধ্যতামূলক করতে আরও 2 বার দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়। 2012 সালে সংশোধনীতে সব ধরনের দেওয়ানি মামলার এডিআর প্রয়োগে বাধ্যতামূলক করা হয়। এই বাধ্যতামূলকের বিধান কবে থেকে কার্যকর হবে তা সরকার দীর্ঘ 4 বছর পর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে 2016 সালের 17 জানুয়ারিতে প্রকাশ করে, যার ফলে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অর্থাৎ সব দেওয়ানি মামলার ক্ষেত্রে এডিআর কার্যকর করা বাধ্যতামূলক হয়। অন্যদিকে আবার 2000 সালে প্রণীত আইনগত সহায়তা আইনে নতুন করে 21-এর ক দ্বারা সংযোজন করে 2013 সালে আইনটি সংশোধিত হয়। এতে বলা হয়, কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক উহার স্থানীয় অধিকৃতের আওতাধীন এলাকায় কর্মরত লিগ্যাল এইড অফিসের নিকট বিকল্প পদ্ধতি বিরোধ নিষ্পত্তির জন্য কোনো বিষয় পাঠানো হলে তার নিষ্পত্তির ক্ষমতা সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের থাকবে এবং এটি বাস্তবায়নের জন্য সরকার 2017 সালে 21শে সেপ্টেম্বর সর্বশেষ দেওয়ানি কার্যবিধি 1908-এর 89-এ ধারা সংশোধন করে মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির জন্য আদালত থেকে লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা পাঠানোর ক্ষমতা প্রদান করে। আসুন জেনে নিই দেওয়ানি কার্যবিধির অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াগুলি কী। দেওয়ানি কার্যবিধির বিকল্প বিরোধ নিষ্পত্তির 2টি প্রক্রিয়ায় হয়ে থাকে, তা হলো মধ্যস্থতা। মধ্যস্থতা হলো দেওয়ানি কার্যবিধির 89 খতে মধ্যস্থতার বিষয়ে আলোচনা করা হয়েছে। আদালতে লিখিত জবাব পেশ করার পর অর্থঋণ আদালত আইন 2003-এর অধীন ব্যতীত অন্য সকল ক্ষেত্রে আদালত শুনানি বন্ধ রেখে মধ্যস্থতার জন্য উভয় পক্ষকে আদেশ দেন। সালিশ দেওয়ানি কার্যবিধির 89 খতে সালিশের বিষয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যতদূর সম্ভব 2001 সালে সালিশি আইন মেনে বিরোধ নিষ্পত্তি করতে হবে। উল্লেখ্য, সালিশের কোনো বাধ্যবাধকতা নেই, তবে কোনো চুক্তি যদি বিরোধ রোধকল্পে সালিশ প্রক্রিয়া ব্যাহত হবে বলে উল্লেখ থাকে তবে বিরোধ হলে আগে সালিশি প্রক্রিয়া অনুসরণ করে আগাতে হবে। তারপর যদি কাজ না হয় তবে আদালতের দ্বারস্থ হতে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের কিছু বিষয় জেনে রাখা ভালো। নাম্বার 1 হচ্ছে মধ্যস্থতার প্রতিবেদন পাওয়ার পর আদালত 30 নং আদেশ বিধান অনুসারে ডিগ্রি বা আদেশ দেবেন। আদালত নিজের মধ্যস্থতা করতে ব্যর্থ হলে তিনি উক্ত মামলা শুনবেন না, বরং তা সম এখতিয়ার সম্পন্ন অপর কোনো আদালত কর্তৃক শ্রুত হবে। মধ্যস্থতায় ব্যর্থ হলে মামলা পূর্বের যে স্তরে ছিল উক্ত স্তর থেকে অগ্রসর হবে। মধ্যস্থতার সময় ব্যবহার যোগাযোগ, দাখিলকৃত সাক্ষ্য, স্বীকৃতি বিবৃতি কোনো কিছু মামলার কোনো পর্যায়ে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে না। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে আপিল চলবে না। বিরোধের মধ্যস্থতার মীমাংসা হলে আদালতের আর্জি বা জবাবে প্রদানকৃত কোর্ট ফি ফেরত দেওয়ার জন্য আদালত একটি সার্টিফিকেট ইস্যু করবে এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে 60 দিনের মধ্যে পক্ষসমূহ তা ফেরত পাওয়ার অধিকারী হবে। মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষের ডিগ্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন দায়ের করা যাবে না। অর্থঋণ আদালতের অধীনে মামলার ক্ষেত্রে 89 ক এর বর্ণিত মধ্যস্থতার বিধান প্রযোজ্য হবে। সুপ্রিয় দর্শক, আশা রাখি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।
অল্প সময়ের ভিতরে বিশাল প্রজেক্ট নিয়ে আলোচনা সম্ভব নয়। আর এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তবে নিচে কমেন্ট করুন এবং আমাদের ইমেইলে যোগাযোগ করুন। আর হ্যাঁ, নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আসুন চেতনাকে জাগিয়ে তুলি, কারণ পাহাড়ের চূড়ায় আরোহণ করতে হলে পাহাড়ের চূড়ার প্রতি লক্ষ্য রাখতে হবে। বিক্ষিপ্ত পাথরখণ্ডের দিকে থাকাবেন না, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলুন। আশা রাখি আপনি সফলকাম হবেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। দাদা ভাইয়ের আইনের পাঠশালা, আইন পাঠকদের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম।